গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকের ভিডিওতে থাকবে একটি স্পেশাল রান্না আর তার সাথে কিছু টিপস শেষ মুহূর্তে এসএসসি সংক্রান্ত। যাই হোক, বহুদিন পর এরকম নীল আকাশের দেখা মিলেছে আজ। সকাল থেকে মনটা ভীষণ খুশি হয়ে গেছে। আর এই দেখুন, আমার গাছেরা কি সুন্দর ফুল ফুটিয়েছে। একজন আমাকে বলেছিলেন, দিদি অনেক দিন তোমার গাছেদের খোঁজ পাইনি। কলেজে যদিও এক স্টাফ, তার জন্যে আজকে আমার ছাদ বাগানে চলে আসা আর এই ফুলগুলো শেয়ার করে নেওয়া। সকালবেলায় উঠে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। এখন ছাদে এসেছি গাছে জল দিতে। আর এই অপরাজিতা গাছটা নতুন, 10-12 দিন হয়েছে মনে হয় আমি ছাদে এনে ওকে দিয়েছি। কি সুন্দর দেখেছেন, লম্বা একদম লতিয়ে পুরো জানলাটাতে উঠে গেছে। আর এই গাছগুলোতেও নতুন পাতা গজিয়েছে। যেদিন এদের লাগিয়েছিলাম সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভ্লগে। কলেজ থেকে নিয়ে এসেছিলাম এই কাটিংগুলো। কি সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু পরিবেশের সাথে মানিয়ে গেছে। চলুন গাছে জল দিয়ে নিই। উত্তমকে খাবারটা আমি নিচে দিয়ে চলে এসেছি উপরে, ও নিচেই রয়েছে। ও বেরোবে অফিস আর আমিও যাব কলেজ। আজকেও একটু দেরিতে বেরোবে, কারণ ও গাড়ি নিয়েই যাবে। আজকে ও ট্রেনে যাবে না, সেই জন্য তাড়াটা একটু কম আছে। বেশ কিছুদিন পর আপনাদের সাথে আবার আজকের এই ডেইলি ভ্লগ শেয়ার করছি। আমি আসলে এত ব্যস্ত হয়ে গেছি যে ভ্লগ তো আমি শ্যুট করেছি বেশ কিছু, কিন্তু এডিটিং করার সময়ই পাচ্ছি না। তো অনেক কষ্টে এটি আমি এডিট করেছি। যাই হোক, এই যে হলুদ ফুলগুলো দেখছেন, এই হলুদ ফুলগুলো ওই আমাকে কজিকুঠি থেকে যে গাছ দিয়েছিল সেই গাছ এনে লাগিয়ে দেখছি হলুদ ফুল হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম করবী ফুলের গাছ, কিন্তু না, এটাও মনে হয় অ্যালামন্ডারই একটা জাত। ছাদ বাগানে যে 2-4টে ফুল ফোটে তাই দিয়েই সারা বছরের কাজ চলে যায়। ভগবানের পায়ে দেব বলে ফুলগুলো তুলে নিচ্ছি। কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। এসএলএসটি পরীক্ষা 7 তারিখে একটি পরীক্ষা রয়েছে, আর রয়েছে 14 তারিখে একটি পরীক্ষা। শেষ মুহূর্তে পরীক্ষার জন্য আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু টিপস। আশা করি মোটের ওপরে সিলেবাসটা এই শেষ মুহূর্তে এসে সকলেই কভার করে ফেলেছে। আর 30 থেকে 40টা মক টেস্টও আশা করি দিয়েই নিয়েছে প্রত্যেকে। এই অবস্থাতে হয়তো অনেকের মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি বা মক টেস্টে স্কোর অনেক কম আসছে, তাহলে সেক্ষেত্রে করণীয় কী? এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অনেক সময় যেটা হয়, আমাদের প্রিপারেশন ভীষণ ভালো থাকে, কিন্তু এক্সাম হলে গিয়ে আমরা অ্যাংজাইটির কারণে অনেক জানা জিনিস ভুল করে চলে আসি। সেক্ষেত্রে মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিতে হবে। আর যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সেক্ষেত্রে আমি কিন্তু সমস্ত কোয়েশ্চেনের আনসার করে আসব। এমসিকিউর ক্ষেত্রে আমরা যদি কোনো অপশান বা কোনো উত্তর না জেনে থাকি, সেক্ষেত্রে কিছু টিপস আমি অ্যাপ্লাই করব। যেমন প্রথম বলি যে হয়তো একটি এমসিকিউর উত্তর আমার জানা নেই, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে দেখলাম যে 3টে অপশান সম্পর্কে আমার কিছু তথ্য জানা আছে, কিন্তু যে উত্তর চাওয়া হয়েছে তার সাথে সেই অপশানগুলোর কোনো দূর দূরান্ততার সম্পর্ক নেই। তাহলে এক্ষেত্রে ডিসকার্ড মেথড অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ 1, 2, 3টে আমি ধীরে ধীরে বাদ করছি। পড়ে থাকলো লাস্ট ওয়ান, সে সম্পর্কে আমার ধারণা নেই, তাহলে উত্তর সেটিই হবে। দ্বিতীয় টিপস, ABCD 4টে অপশান থাকে। সেক্ষেত্রে দেখলাম কোনো একটি অপশানের উত্তর অনেকটা দীর্ঘ, তাহলে সেক্ষেত্রে যদি মোটের ওপরে আমার সিলেবাস কভার হয়ে থাকে এবং 30 থেকে 40টা মক টেস্ট আমার দেওয়া হয়ে থাকে, এবং তারপরেও যদি আমি উত্তরটা না জেনে থাকি বা আমার ধরাছোঁয়ার বাইরে থাকে এই অপশানগুলো, সেক্ষেত্রে সবথেকে লেন্দি যে উত্তরটি রয়েছে আমি সেটিকে আইডেন্টিফাই করে কিন্তু দাগ দিতে পারি। কারণ অপশানে যে 3টে অপশান ভুল দেওয়া থাকে, সেক্ষেত্রে লেন্দি লেখা বা লেন্দি তথ্য খুব কম ক্ষেত্রেই পরিবেশন করা হয়। এবার আসি 3 নম্বর টিপসে। এমসিকিউতে যে 4টি অপশান থাকে ABCD, সেক্ষেত্রে A এবং D উত্তর হওয়ার সম্ভাবনা বেশ কম থাকে। B আর C বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো সেক্ষেত্রে আপনারা এই B এবং C
উত্তরটাকেও কিন্তু গেস হিসেবে নির্বাচন করতে পারেন। এর পরের টিপস হলো সাল সংক্রান্ত। সালের ক্ষেত্রে যদি আমি দেখি যে কোনোটা 1912, কোনোটা 1885, কোনোটা 1913, কোনোটা 1978, তাহলে সব থেকে কম এবং সব থেকে বেশিটাকে আমি বাদ দেব। যে দুটি অপশান কাছাকাছি আছে তার মধ্যে যে কোনো একটি হবে, সেটাকে আন্দাজে আমরা কিন্তু টিকমার্ক করতেই পারি। যাই হোক, এরপরে আপনাদের সাথে এই বিষয়ে আরও কথা বলছি। আলাপ করিয়ে দিই পায়েলের সাথে। এই যে ম্যাডামকে দেখছেন, এর আগেও একটি ভ্লগে আপনারা দেখেছেন। যাত্রাপথে ওর সাথে মাঝে মধ্যেই আমার দেখা হয়। ও আমাদের দিনরাত্রি পরিবারের একজন সদস্য, জিওগ্রাফির দিদিমণি। বেলডাঙ্গারই একটি উচ্চ মাধ্যমিক স্কুলে উনি পড়ান। যথাসময়ে নেমে গেছি ট্রেন থেকে। দারুণ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আসা শরৎকালের এটা কিন্তু উপরি পাওনা। নিয়ে নিয়েছি টোটো, খুব বেশি দেরি নেই। দেখুন ছাত্রছাত্রীরা যাচ্ছে সব আমাদের কলেজে, আর ওই যে দূরে সামনে সাদা বিল্ডিংটি, ওটাই আমাদের কলেজ। পৌঁছে গেছি কলেজে। আমার আজকে ফার্স্ট ক্লাস নেই। 11:30 থেকে ভাবছি একটি ক্লাস নেব, 11:30 থেকে 12:30, 12:30 থেকে 1:30। আজকে ভাবছি টানা 2 ঘন্টা ক্লাস নেব, কারণ সিলেবাস বেশ কিছুটা অংশ আমার বাকি রয়েছে। আর আমাদের দুজন টিচার আজকে আসেননি, তো ওনাদের ক্লাসগুলো যেহেতু অফ যাবে, সেই জায়গাটায় আমি ক্লাস কন্টিনিউ করে নেব। সাদা তুলোর মতন পেজা মেঘের নীল আকাশে ভেসে যাওয়া, আর তার সাথে আমাদের এই নীল সাদা কলেজের বাড়িটি অপূর্ব সুন্দর। চলুন যাই আমার স্টাফ রুম 3 তলাতে। ক্লাস নিয়ে নিয়েছি, 2 ঘন্টারও বেশি আমি পড়িয়েছি আজকে। তো ওরাও খুব আনন্দে ছিল, আর আমারও কোনো লেথার্জি ছিল না। তো ভালোই লাগছিল ওদের সাথে ক্লাস করতে, কারণ এখন খুব বেশি গরমও নেই, আর ওয়েদারও ভীষণ ভালো। আর যে টপিকে পড়াচ্ছিলাম সেটাও ভীষণ সুন্দর। তো তারপরে টিফিন করতে চলে এসেছিলাম, তো খেয়ে নিলাম। দেখতেই পেলেন আমার থালিতে কী কী ছিল। আমি দই আর চিয়া সিডস মিশিয়ে ওটা বাড়ি থেকে নিয়ে আসি, টিফিনের সময় খেয়ে নিই। বেরিয়ে পড়লাম এখন স্টেশনের উদ্দেশ্যে। যথাসময়ে ট্রেনও চলে এসেছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথেও এই যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, তা 2 চোখ ভরে পান করে নেওয়া। এত ভালো লাগছে, বহুদিন পরে এই সুন্দর চিত্রপট চোখের সামনে। মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে একেবারে। আর যাওয়ার পথে ওই পাটকাঠিগুলো, সেগুলোও যেন এই পরিবেশের সাথে একদম মিলেমিশে অনবদ্য। এই দেখুন পাটকাঠি। আর দেখলাম অনেকেই ওই পাট ছাড়িয়ে ছাড়িয়ে পাটগুলোকে ধুচ্ছিলেন জলাশয়ে। ওই দেখুন, দেখতে পেয়েছেন? যাই হোক, দীর্ঘ 2 ঘন্টা ট্রেন জার্নি করার পর পৌঁছে গেছি বাড়ি। ব্যাগটাকে রাখবো, তারপরে বেরোবো বাজারে। উত্তমের জন্য একটু অপেক্ষা করছি। ও বলল আজকে একটু তাড়াতাড়ি আসবে। বাজারে যাব তার কারণ হলো কয়েকটা জিনিস নিতে হবে। আমি ওকে বলেছিলাম নিয়ে আসতে, বলল যে না, তুমি সাথেই চলো, কি নিতে কি নেবো তার নেই ঠিক, সেই জন্যে। আর বাড়ি এসে যেটা আমি করেছি, কয়েকটা ফুল ছাদ থেকে তুলে এনে রেখে দিয়েছি, কারণ সন্ধ্যার পরে তো ফুল গাছে হাত দিতে নেই। আমার কেন ফুল লাগবে সে বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলছি। বাজারে এসেছি, নেব পান, তার সাথে নেব হচ্ছে মিঠাই মিল্ক, আর নেব হচ্ছে খোয়া ক্ষীর। এই ভ্লগটি যাওয়ার আগেই আমি শর্ট ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, সেখানে আপনারা দেখেই নিয়েছেন পান ফ্লেভারের মোদক কী করে বানাতে হয়। তো সেই বিষয়ে বিস্তারিত রেসিপি আমি এখানে শেয়ার করছি। সেখানে যেহেতু শর্ট ভিডিও 1 মিনিটের মধ্যে, তো বিস্তারিত আমি শেয়ার করতে পারিনি, আর কতটা কি পরিমাপ সেটাও বলতে পারিনি। তো আজকে ভিডিওতে সবটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আমি খুঁজছিলাম রাংতা পেপার, গোল্ডেন কালারেরও হয় আবার সিলভার কালারেরও হয়। গোল্ডেন কালার পেলে ভালো হতো, কিন্তু পেলাম না। এই মিষ্টির দোকানগুলোতেই পাওয়া যায়, আর দশকর্মা দোকানেও পাওয়া যায়। তো দশকর্মা দোকানটি দেখছি বন্ধ, তাই সেখানে আর যাইনি। মিষ্টির দোকানে খোঁজ করে এখান থেকে পেয়ে গেছি। চলুন এবার বাড়ি ফেরার পালা। আর সন্ধেটা এখনও পুরোপুরি নামেনি, দেখলেন আকাশটা খুব ভালো লাগছিল। চলে এসেছি বাড়ি, স্নান করে নিয়েছি, আর ধোয়া নতুন কুর্তি পরে নিয়েছি। এবার আজকে গণপতি, অর্থাৎ আমাদের কিউট যে ছোট্ট গণেশটি রয়েছে বাড়িতে, তার চরণে একটু ফুল দেব। এবার বলি গণেশ ঠাকুরের পায়েই কেন ফুল দিচ্ছি। আসলে আমাদের বাড়িতে কোনোদিনই সেভাবে গণেশ পুজো হয়নি। ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমাদের
শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার পুজোই বাড়িতে হয়ে আসছে। আর অন্য কোনো দেবদেবতার পুজো সেভাবে কোনোদিন হয়নি, আর লক্ষ্মী পুজো হয়েছে। তবে আজকে সকালবেলায় কলেজে যাবার সময় আমার এক নন বেঙ্গলি বন্ধু ফোন করেছিল। তার সাথে কথা প্রসঙ্গে সে আমাকে জানালো তাদের মেন ফেস্টিভ্যাল হচ্ছে গণেশ পুজো। আর সে আমাকে এও বলল যে আজকে গণেশ ঠাকুরের পায়ে একটু ফুল দিস। এবার সেই কথাটা শোনার পর থেকেই মনের মধ্যে একটা খচখচ করছিল। আমি যদিও তাকে বলেছিলাম আমাদের বাড়িতে শুধু কানাজির পুজোই হয়, আমরা কোনোদিনও গণেশ ঠাকুরের পুজো করিনি, তবুও কথাটা শোনার পর থেকে কেমন জানি লাগছিল। ওই অনেক সময় বলে না যে কারোর মুখ দিয়ে ঠাকুর চেয়ে পাঠান কিছু কিছু জিনিস, হয়তো তার ইচ্ছে ছিল। তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আগে ছাদ থেকে ফুল পেড়ে নিয়ে এসে তারপরে এই গণেশজিকে একটু আরতি করে নিলাম। গণেশজির সামনে একটু ফুল দিলাম আর একটু ধূপ প্রদীপ দেখিয়ে দেওয়া। আর যেহেতু পুজো আমি সেভাবে করি না, আপনারা জানেন, এই বিষয়ে অনেক সমালোচনার শিকারও হয়েছি, তাই এই বিষয়ে আমি আর দীর্ঘ কোনো কথা বলতে চাই না। তবে আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই একটা মিষ্টি বানানোর ইচ্ছে আছে। শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন, আগেই বলেছি পান ফ্লেভারের মোদক বানাবো। তো নিয়ে এসেছি পান। চলুন, আমার আরতি করা হয়ে গেছে, সন্ধ্যাদীপ দেখানো হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেব। পান পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এতগুলো পান আমার লাগবে না, ডেকোরেশনের জন্য আমি নিয়ে এসেছি মূলত। আমি 7টা পান কিনে এনেছি, এর মধ্যে আমার 1 থেকে 1.5 খানা পান লাগবে। আমি আজকে বানাবো 50 গ্রাম সুজি দিয়ে মোদক। 50 গ্রাম সুজির জন্য আমি নিয়েছি 50 গ্রাম খোয়া ক্ষীর আর একটা মিঠাই মিল্কের ছোট্ট কৌটো, যেটা 68 টাকা দাম নিয়েছে আমুলের, আর 1.5 খানা পান পাতা, আর নিয়েছি 500 দুধ। 500 দুধটাকে একটু ক্ষীর করে জ্বালিয়ে নেব, পুরো দুধটাই আমার কাজে লেগে যাবে, হয়তো সামান্য একটু বাজবে। প্রথমে দুধটাকে আমি জাল দিতে বসিয়ে দিচ্ছি, দুধটা ওদিকে জাল হচ্ছে আর এদিকে পান পাতাটাকে, তারপরে জাল হয়ে যাওয়ার পর সেই দুধটাকে ঠান্ডা করে নিয়ে পান পাতার সাথে মিক্সিতে খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নিলাম। পান পাতাটা যেন খুব ভালো করে মিহি পেস্ট হয়, যেন কোনো রকমের ছ্যাঁকড়া না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এদিকে বাকি দুধটা আমি জাল দিতে বসিয়ে রেখেছি, কারণ ক্ষীর আমার একটু লাগবে সেই জন্যে। আর এদিকে ফ্রাইং প্যানে আমি ঘি গরম করতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আমন্ড কুচো। আমন্ডগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি, আর তার পাশাপাশি আমি একটু সুজিও এখানে রোস্ট করে নেবো। এটা 150 গ্রামের একটা সুজির প্যাকেট, আমি সেখান থেকে 1/3 নিয়েছি, মানে 50 গ্রাম সুজি নিয়েছি। এটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। এরপরে মিঠাই মিল্কটাকে আমি ওপেন করছি এইভাবে চামচ দিয়ে, আপনারা খুব সহজে এই ক্যানগুলোকে ওপেন করে নিতে পারেন। তারপরে সামান্য, মানে মিঠাই মিল্কের 4 ভাগের 1 ভাগ ছোটো কন্টেনারের আমি দিলাম, নাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। আর এই মিঠাই মিল্ক এত মিষ্টি, আমাকে আলাদা করে কোনো চিনি বা গুড় কিচ্ছু দিতে হয়নি। এবার এটা একটু মিক্সড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই যে দুধ আর পান পাতা বেটে যেটা একটা লিকুইড বানিয়েছিলাম সেটার সাথে মিশিয়ে দিলাম, আর দেখুন কি সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি দুধ জ্বালিয়ে যেটা ক্ষীর বানিয়েছিলাম তাও দিয়েছি, সেটা স্কিপ করে গেছি, সেটা আর ভিডিও শ্যুট করতে পারিনি। না হলে কিন্তু সুজিটা খুব ভালো সেদ্ধ হবে না, শক্ত দানা থেকে যাবে। তো শুধুমাত্র যে পান পাতার দুধ দিয়েছি তা নয়, ওই ক্ষীর জ্বালানো যেটা রয়েছে দুধ, সেটাও কিন্তু আমি দিয়েছি। আর নামানোর আগে খোয়া ক্ষীরটাকে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার হাতে একটু ঘি নিয়ে এবার যেমন করে মোদক বানাই সেরকম মোদক বানানো, খানিকটা পুলি পিঠের মতন। আসলে পুলি পিঠেটার শেপটা একটু অন্যরকম হয়, আর এর শেপটা একটুখানি ওই মোদকের যেমন শেপ হয় ত্রিভুজ আকৃতি, একটু মাথাটা চুলছিল সেরকম। আর পাশে ডিজাইন করার জন্য একটা কাঠের চামচ দিয়ে এর গায়ে আমি এরকম একটু দাগ দিয়ে দিলাম, পুরো দেখতে মনে হচ্ছে দোকানের মোদকের মতন। এর আগে আমি কখনো পান ফ্লেভারে এরকম মোদক বানাইনি, তবে এই পান ফ্লেভারে মোদক বানিয়ে এতটুকু আমি অনুভব করেছি, অপূর্ব একটা আইডিয়া আর ভীষণ সুন্দর ইউনিক। যে কোনো মিষ্টি জিনিস আমরা এরকম পান পাতা দুধ দিয়ে বেটে ফ্লেভার ব্যবহার করতেই পারি, তাতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর বাকি যতটুকুনো খোয়া ক্ষীর ছিল, আমি এখানে ডেকোরেশনের জন্য একটা খোয়া ক্ষীরের বেড তৈরি করে নিলাম পান পাতাগুলোর ওপরে। এবার তার উপরে মোদকগুলো সাজিয়ে দিচ্ছি। আর মোদকগুলো সাজিয়ে নেওয়ার পরে এর ওপরে ওই যে রাংতা পেপার নিয়ে এসেছিলাম, আমি নিয়ে এসেছিলাম সিলভার কালারের রাংতা পেপার, সেটা এর সাথে আমি একটু করে গায়ে লাগিয়ে দেবো, তাহলেই না হয়ে যাবে রয়্যাল লুক।
গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি আমার রয়্যাল লুকের মোদক। চলুন আমার প্রত্যেকটা ডিশ যিনি টেস্ট করেন, আমার টেস্টার, তাকে একবার দিই, তিনি খেয়ে বলুক কেমন হয়েছে আর আপনারাও শুনে নিন। চলুন এরপরে আমিও একটা টেস্ট করি, আর আমার ফুলটুসি নিচে অপেক্ষা করছে, তাকেও একটু দিই। আর আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এটা বানাবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।